যুক্তরাষ্ট্রের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে থাকার জোরালো ঘোষণা দিল রাশিয়া। ইরানের সাথে বাণিজ্যিক সম্পর্ক রাখলে 25% শুল্ক আরোপের মার্কিন হুমকিকে পাত্তাই দিচ্ছেন না রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, কোনো তৃতীয় পক্ষের হুমকিতে তেহরান মস্কো কৌশলগত সম্পর্কে ফাটল ধরানো সম্ভব নয়। 14 জানুয়ারি এক সংবাদ সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ বলেন, ওয়াশিংটনের কোনো ব্ল্যাকমেইল তাদের কৌশলগত অবস্থান থেকে সরাতে পারবে না। সুনির্দিষ্ট চুক্তির ওপর ভিত্তি করে রাশিয়া ও ইরানের সম্পর্ক প্রতিষ্ঠিত। এই সম্পর্ক উভয় রাষ্ট্র এবং তাদের জনগণের স্বার্থ রক্ষা করে। গভীর সম্পর্কের উদাহরণ হিসেবে বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ এবং আন্তর্জাতিক উত্তর দক্ষিণ পরিবহন করিডোরের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পের কথা উল্লেখ করেন ল্যাভরভ। তার মতে, বাস্তবসম্মত এই প্রকল্পগুলোর অংশীদারিত্বে কোনো বাহ্যিক চাপ ফাটল ধরাতে পারবে না। অন্য কোনো দেশ কি বলল বা কি হুমকি দিল তা নিয়ে রাশিয়া বিচলিত নয় বলেও মন্তব্য করেন তিনি। মার্কিন সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। মার্কিন প্রশাসনের দাবি, সরকার বিরোধী বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে তেহরান। এরই প্রতিক্রিয়ায় গত 12 জানুয়ারি এক সোশ্যাল মিডিয়া পোস্টে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, যারা ইরানের সাথে বাণিজ্য করবে তাদের মার্কিন বাজারে 25% অতিরিক্ত শুল্ক গুনতে হবে। ট্রাম্পের এই সিদ্ধান্তে রাশিয়ার ওপর সরাসরি অর্থনৈতিক প্রভাব পড়ার সম্ভাবনা থাকলেও মস্কো তা নিয়ে বিচলিত নয়। কারণ ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়ার ওপর আগে থেকেই পশ্চিমা দেশগুলোর অসংখ্য নিষেধাজ্ঞা রয়েছে। এছাড়া রাশিয়ার জ্বালানি ও প্রযুক্তির জন্য ইরান একটি বড় বাজার এবং ভারতের সাথে সংযোগ স্থাপনের জন্য ইরানের চাবাহার বন্দর রাশিয়ার উত্তর দক্ষিণ করিডোর প্রকল্পের প্রাণকেন্দ্র। ফলে নতুন করে 25% শুল্ক রাশিয়ার জন্য বড় কোনো ধাক্কা হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। নিউজ 412। ইরানের রাজধানী তেহরানের গ্র্যান্ড বাজার থেকে শুরু হওয়া মাসব্যাপী সহিংস বিক্ষোভ এখন শান্ত হতে শুরু করেছে। রাস্তাঘাট, অফিস, আদালত ও শিক্ষা প্রতিষ্ঠানে বেড়েছে জনসমাগম। দোকানপাটেও নেই প্রয়োজনীয় জিনিসের কোনো রকম ঘাটতি। তবে তেহরানের এই আপাত স্বাভাবিকতার আড়ালে লুকিয়ে আছে ভয়াবহ বাস্তবতা। জনতার রোষানল দমনে চরম কঠোরতা দেখিয়েছে সরকার। পাল্টাপাল্টি সংঘর্ষে রক্তাক্ত রাজপথে টহল দিচ্ছে আধাসামরিক বাহিনীর সদস্যরা। দেশ জুড়ে চলছে IRGCর গ্রেফতার অভিযান ও নিজস্ব পদ্ধতির বিচার কার্যক্রম। প্রশ্ন হলো, ইরান কি এখন সত্যিই শান্ত? ইরানে সম্ভাব্য মার্কিন সামরিক হামলার জেরে উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে ওয়াশিংটনের সঙ্গে কূটনীতিক দর কষাকষি চালিয়েছে মধ্যপ্রাচ্যের দুই প্রভাবশালী দেশ সৌদি আরব ও কাতার। তারা হুমকি দিয়েছে, যে কোনো মার্কিন আক্রমণ পুরো অঞ্চলের নিরাপত্তাকে ফেলবে মারাত্মক ঝুঁকিতে। আরবদের হস্তক্ষেপে সরাসরি হামলা না করার সিদ্ধান্ত নিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, সম্প্রতি 800 বিক্ষোভকারীর ফাঁসি স্থগিত করেছে ইরান, আর এটি একটি বড় বিষয়। দেশের পরিস্থিতি এখন সরকারের নিয়ন্ত্রণে, একই সঙ্গে ব্যর্থ হয়েছে শত্রুদের ষড়যন্ত্র। বর্তমান অবস্থা নিয়ে এভাবেই প্রতিক্রিয়া দেখালেন মিশরে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত। সামাজিক অস্থিরতা এবং সহিংস কার্যকলাপ সঙ্গে ইরানি সমাজের অভ্যন্তরীণ সংঘাতের আলোচনার পরিস্থিতি সমাধান হয়েছে। যে ষড়যন্ত্র বা মতবাদ দেশের বাইরের প্রতিপক্ষ, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি সরকার প্রচার করেছিল, সব এখন ধ্বংস হয়ে গেছে। শান্তিপূর্ণ বিক্ষোভ চলছে, কিন্তু সহিংসতা, অস্ত্র পাচার, হত্যাকাণ্ড এবং জননিরাপত্তার হুমকি এখন সম্পূর্ণভাবে থেমেছে। জাতীয় নিরাপত্তা বাহিনী, বিশেষ করে রেভলিউশনারি গার্ডের তত্ত্বাবধানে রয়েছে গোটা ইরান। রাজধানী তেহরান থেকে শুরু করে দেশের অন্যান্য শহরে আপাতত স্বাভাবিকতা বিরাজ করছে। বাজারঘাট, অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান আবারও সচল হতে শুরু করেছে। অস্থিরতা সৃষ্টি করে এর আড়ালে ইরানে হামলার নতুন সুযোগ খুঁজছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, এমন দাবি ইরানি রাষ্ট্রদূতের। মার্কিন যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট পক্ষ এবং দখলদার ইসরায়েলি সরকারের মদতে সূক্ষ্মভাবে পরিকল্পিত একটি ষড়যন্ত্র চালানো হয়েছিল ইরানের বিরুদ্ধে। শত্রুরা নিজেদের সমস্ত সক্ষমতা ব্যবহার করে ইরানিদের মাঝে ব্যাপক হত্যাকাণ্ডের পরিস্থিতি তৈরির চেষ্টা করেছিল, যেন চরম বিশৃঙ্খলার মধ্য দিয়ে অভ্যন্তরীণ সংঘাত বা গৃহযুদ্ধের আগুন লাগে, আর সেই সুযোগে ইরানের উপর নতুন করে আক্রমণ চালানো সহজ হয়। ইরানের সাম্প্রতিক আন্দোলন অনেকটা থিতিয়ে এসেছে ঠিকই, কিন্তু দেশটির রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তার বিষয়টি আবারও সামনে আসলো। কঠোর দমন নীতির মাধ্যমে এবার শক্ত হাতে পরিস্থিতি সামাল দিয়েছে খামেনি সরকার, কিন্তু চলমান অর্থনৈতিক সংকটের আশু কোনো সুরাহা না বের করতে পারলে ক্ষমতাসীন ইসলামী প্রশাসনের বিরুদ্ধে আবারও গড়ে উঠতে পারে নতুন কোনো আন্দোলন। বাংলা নিউজ 412। গাজার শান্তি পরিষদ সদস্য হতে বিশ্বের প্রভাবশালী নেতাদের আহ্বান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংগঠনটিতে এরই মধ্যে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, হোয়াইট হাউসের দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার সহ 12 সদস্য রয়েছেন। নতুন করে চিঠি পেয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাবিয়ের মিলেই ও প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা। এতে প্রশ্ন উঠেছে, গাজার শান্তি পরিষদ গঠনে ফিলিস্তিনিদের অধিকার রক্ষার বাইরে প্রেসিডেন্ট ট্রাম্পের আরো কোনো উদ্দেশ্য নিয়ে, আর যাদের নিয়োগ করা হয়েছে তাতে ফিলিস্তিনিদের অধিকারই বা কতটা রক্ষা হবে।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পাঠানো চিঠি শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন আর্জেন্টিনা ও প্যারাগুয়ের প্রেসিডেন্ট। চিঠিতে স্পষ্ট আছে এই শান্তি পরিষদ বৈশ্বিক সংঘাত সমাধানে কাজ করবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস চিঠিতে থাকা আরও একটি বিষয় প্রকাশ করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প এই শান্তি পরিষদকে আন্তর্জাতিক সংস্থা বলে উল্লেখ করেছেন। আর এই সংগঠনের কাজ হবে সংঘাতের ঝুঁকিতে থাকা অঞ্চলে স্থিতিশীলতা আনা, আইনি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা এবং টেকসই শান্তি নিশ্চিত করা। আর যারা নতুন করে গাজার শান্তি পরিষদে যোগ দেবেন তাদের গুনতে হবে 100 কোটি মার্কিন ডলার। গাজায় শান্তি পরিষদের মূল উদ্দেশ্য ভূখণ্ডটিতে অর্থনৈতিক উন্নয়ন এবং ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি হলেও প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্দেশ্যকে ভিন্নভাবে উপস্থাপন করছেন বিশ্লেষকরা। গাজার শান্তি পরিষদে প্রভাবশালী নেতাদের অন্তর্ভুক্তির মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প মধ্যপ্রাচ্য সহ ইউরোপ নিজস্ব নীতিতে পরিচালনা করতে চান। বিশ্লেষকরা বলছেন ইরানের মতো দেশগুলোকে নিয়ন্ত্রণে আনাই ট্রাম্পের প্রধান উদ্দেশ্য। এদিকে গাজার শান্তি পরিষদে ইউরোপ ও মার্কিনীদের আধিক্য থাকায় নিজেদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় আছেন ফিলিস্তিনিরা। কেউ কেউ ভালো কিছুর আশা করলেও ভাগ্য পরিবর্তনের সম্ভাবনা দেখছেন না বেশিরভাগ ফিলিস্তিনি। ইসরায়েলিদের উপর ফিলিস্তিনিদের শান্তি নির্ভর করছে। তারা চাইলে আমরা মুসলিমরা শান্তিতে থাকবো, না চাইলে এই বোর্ড ব্যর্থ হবে, কেননা তাদের হাতেই ত্রাণ সহ গাজা গঠনের ক্ষমতা রয়েছে। আমরা তো সাধারণ ফিলিস্তিনি, তারপরও আশা তো করতেই পারি। ট্রাম্পের শান্তি পরিষদ আমাদের জন্য কাজ করবে, আমরা এমনটি আশা করি। আমরা চাই প্রতিটি ক্রসিং খুলে দেওয়া হোক। বাড়িঘর বিধ্বস্ত হওয়ায় আমাদের খুবই কষ্টে দিন পার করতে হচ্ছে, কেউ সাহায্য করছে না। এই অবস্থায় এই বোর্ড যদি আমাদের দেখভাল করে। গাজার ভবিষ্যৎ নিয়ে ফিলিস্তিনিদের আকাশে যে কালো মেঘ জমেছে, এই শান্তি পরিষদ সেই কালো মেঘ দূরে অনেকটা ভূমিকা রাখবে এমনটি প্রত্যাশা ফিলিস্তিনিদের। ডলারকে চ্যালেঞ্জ করা মানেই আমেরিকার শত্রু হওয়া। মার্কিন ডলার নির্ভর ব্যবস্থার বাইরে যেতে চেয়েছে যেসব দেশ, তাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে নানা রকম নিষেধাজ্ঞা। পেছন থেকে ষড়যন্ত্র করে ঘটানো হয়েছে গণ অভ্যুত্থান। কখনো রাষ্ট্রপ্রধানকে বানানো হয়েছে অপরাধী, আবার চালানো হয়েছে সরাসরি সামরিক হস্তক্ষেপ। ডলারই যেন হয়ে উঠেছে আধুনিক বিশ্বের একমাত্র পরিচালক। ইরাক থেকে লিবিয়া, ইরান থেকে ভেনিজুয়েলা, সবখানে দেখা গেছে একই চিত্র। এখন আর ট্যাঙ্ক কিংবা বোমা দিয়ে যুদ্ধ শুরু হয় না, সংঘাতের প্রধান অস্ত্র হয়ে দাঁড়িয়েছে মুদ্রা ব্যবস্থা। কিন্তু ডলারকে চ্যালেঞ্জ করলেই কেন এমন ধ্বংস নেমে আসে? মার্কিন ডলারকে চ্যালেঞ্জ করলেই শাস্তি পেতে হয়। এর বড় উদাহরণ ইরাক। 2000 সালে তৎকালীন শাসক সাদ্দাম হুসেইন ঘোষণা দেন ডলারের বদলে ইরাকি তেল বিক্রি হবে ইউরোতে। এর মাত্র 3 বছরের মাথায় গণবিধ্বংসী অস্ত্র থাকার অভিযোগ তুলে ইরাকে হামলা চালায় যুক্তরাষ্ট্র। অস্ত্র না পাওয়া গেলেও ধ্বংস করা হয় সাদ্দাম হুসেইনের সরকার। সে দেশের তেল বিক্রি হতে শুরু করে আমেরিকান ডলারে। একইভাবে আফ্রিকার জন্য স্বর্ণভিত্তিক মুদ্রা চালুর প্রস্তাব দেন লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফি। তিনি চেয়েছিলেন তেল বিক্রিতে ডলার না নিতে, তারও পরিণতি ভালো হয়নি। 2011 সালে মানবাধিকার রক্ষার নামে ন্যাটো জোটের বোমা বর্ষণে ভেঙে পড়ে লিবিয়া, নিহত হন গাদ্দাফি। তখন থেকেই লিবিয়ায় জ্বলছে অস্থিরতার আগুন। ডলারের সিংহাসন ভাঙতে গিয়ে ইরানও শিকার হয়েছে একই বাস্তবতার। 2008 সাল থেকেই ডলারের বিকল্প হিসেবে ইউরো, রিয়াল ও পরে চীনা ইউয়ান ব্যবহারে জোর দেয় তেহরান। এর ফল ছিল একের পর এক নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক ব্যাংকিং সিস্টেম থেকে বিচ্ছিন্ন করা এবং বিশ্ববাজারে ইরানি তেলের রপ্তানি সীমিত করা। 2014 সালের পর থেকে ডলার নির্ভরতা কমাতে শুরু করে রাশিয়া। তখন দেশটির বিরুদ্ধেও শক্তিশালী হয় পশ্চিমাদের আর্থিক নিষেধাজ্ঞা। বিভিন্ন দেশে রুশ সম্পদ জব্দের কার্যক্রম ব্যাপক হারে বৃদ্ধি পায়। ইউক্রেন যুদ্ধের পর দেয়া হয় সর্বোচ্চ চাপ। রাশিয়ার মূল অপরাধ ডলারের বাইরে গিয়ে বিকল্প শক্তি গড়ে তোলা। যুক্তরাষ্ট্র ও ভেনিজুয়েলার দ্বন্দ্বকে গণতন্ত্র রক্ষার গল্প হিসেবেই দেখানো হচ্ছে, কিন্তু এর পেছনে রয়েছে সম্পদ দখল, অর্থনীতি নিয়ন্ত্রণ ও ক্ষমতার লড়াই। ভেনিজুয়েলা শুধুমাত্র বিশ্বের সর্বোচ্চ তেল মজুতের অধিকারী নয়, বরং সোনা, কোলটান ও বিরল খনিজে ভরপুর। তেল বিক্রিতে ডলার বাদ দিয়ে চীনা ইউয়ান নিতে শুরু করে কারাকাস। ডলারবিহীন লেনদেন, বিকল্প বাণিজ্য নেটওয়ার্ক তৈরির মতো পদক্ষেপ নিয়ে দেশটি দেখিয়েছিল চাপ দিয়ে সব রাষ্ট্রকে ভাঙা যায় না। কিন্তু এটাই যুক্তরাষ্ট্রের মাথা ব্যথার কারণ হয়ে ওঠে। শাস্তি হিসেবে ভেনিজুয়েলাকে এখন ভেঙে দিচ্ছে আমেরিকা। পেট্রোলিয়াম বিক্রি হবে শুধুমাত্র ডলারে। এই পেট্রোডলার ব্যবস্থা কেবল মুদ্রা নির্ভরতা নয়, এটি যুক্তরাষ্ট্রের বৈশ্বিক ক্ষমতার মূল স্তম্ভ। তেল ডলারে বিক্রি হলে বিশ্ব বাধ্য হয় ডলার ধরে রাখতে, আর সেই ডলারই পরে ফিরে যায় মার্কিন ব্যাংক, বন্ড ও সামরিক ব্যয়ে। কেউ এই ব্যবস্থার বাইরে যেতে চাইলে তাকে স্বৈরাচার, সন্ত্রাসের মদতদাতা বা অপরাধী রাষ্ট্র বানানো হয়। বর্তমানে চীনের সঙ্গে ইউয়ানে তেল বাণিজ্যের ইঙ্গিত দিচ্ছে সৌদি আরব। ডলারের বিকল্প নিয়ে আলোচনা করছে ব্রিক্স। ভয়ের বিষয় হচ্ছে ডলারকে চ্যালেঞ্জ করলে সেসব দেশও হতে পারে আমেরিকার পরবর্তী টার্গেট। We have to have it. They have to have this done. উই হ্যাভ টু হ্যাভ ইট। বাংলায় যার অর্থ দাঁড়ায় আমাদের এটি পেতেই হবে। এর মাধ্যমেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বুঝিয়ে দিলেন গ্রিনল্যান্ড দখলে তিনি কতটা মরিয়া। প্রেসিডেন্ট ট্রাম্পের এই উক্তির মূল টার্গেট তার উদ্দেশ্য বাস্তবায়নে বাগড়া দেয়া ইউরোপের নেতারা। চলতি সপ্তাহে সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠেয় বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় ইইউ নেতাদের সাথে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার আভাসও দিয়েছেন তিনি।
বাধা হয়ে দাঁড়ালে ইউরোপের ওপর শুল্কের শাস্তি শতভাগ বাস্তবায়নের হুঁশিয়ারিও দিয়েছেন। এদিকে গ্রিনল্যান্ড নিয়ে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে ফোনালাপেও অনড় অবস্থান বুঝিয়ে দিয়েছেন ট্রাম্প। জবাবে কি বলছে ন্যাটো প্রধান? জেদের এই লড়াইয়ের পরিণতি কি কূটনীতির মারপ্যাচ আর আলোচনার টেবিলে সমাধান সম্ভব? সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, গ্রিনল্যান্ড নিয়ে ন্যাটো মহাসচিবের সাথে ফলপ্রসূ আলাপ হয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা এবং বিশ্ব নিরাপত্তার জন্যও গ্রিনল্যান্ড অপরিহার্য। এই পরিকল্পনা থেকে আর ফেরার পথ নেই। তবে ফোনালাপ নিয়ে ন্যাটো মহাসচিবের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গ্রিনল্যান্ড নিয়ে টানাপোড়েনে মার্কিন প্রেসিডেন্ট যে 8 দেশের ওপর শুল্কের শাস্তি চাপিয়েছেন সেই তালিকায় আছে ফ্রান্স। ট্রাম্প আসলে গ্রিনল্যান্ডে কি করছেন তা বুঝতে পারছেন না ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। সামাজিক মাধ্যমে বন্ধু ট্রাম্পকে এ বিষয়ে খুদে বার্তাও পাঠিয়েছিলেন। সেখানে ফ্রান্সের রাজধানী প্যারিসে G7 সম্মেলনের আয়োজনের সুযোগ কাজে লাগিয়ে গ্রিনল্যান্ড সংকট নিয়ে বিশ্ব নেতাদের সাথে বৈঠকের প্রস্তাবও ছিল। পরিস্থিতি আর বন্ধুত্ব যে আগের অবস্থায় নেই তা খুদে বার্তার স্ক্রিনশট ফাঁস করে আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন ট্রাম্প। এদিকে গ্রিনল্যান্ড প্রসঙ্গে নরওয়ে সরকারকে পাঠানো এক বার্তায় নোবেল শান্তি পুরস্কারের প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন ট্রাম্প। বলেছেন, বিশ্বজুড়ে 8টি যুদ্ধ থামানোর পরেও তাকে নোবেল পুরস্কারের জন্য বাছাই করা হয়নি। তাই এখন শান্তির চিন্তা বাদ দিয়ে দেশের স্বার্থ নিয়ে ভাববেন। এর আগে ফ্লোরিডায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছিলেন, পুরস্কারের আশায় নয়, শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে যুদ্ধ বন্ধে আগ্রহী তিনি। আমি নোবেল পুরস্কার নিয়ে চিন্তা করি না। আমি সবসময় জীবন বাঁচানোর চিন্তা করেছি। আমি মনে করি কয়েক মিলিয়ন জীবন বাঁচিয়েছি। আমরা বড় 8টি যুদ্ধ থামিয়েছি। সম্ভবত খুব শিগগিরই 9ম যুদ্ধ বন্ধ করব। অন্যদিকে গ্রিনল্যান্ড সংকট নিয়ে বেশিরভাগ ইউরোপীয় দেশ অঞ্চলটির সার্বভৌমত্বের প্রতি সমর্থন জানালেও আপাতত ভিন্ন পথে হাঁটছে হাঙ্গেরি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজার্টো জানিয়েছেন, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ কি হবে তা ইউরোপীয় ইউনিয়নের ভাবার বিষয় নয়, বরং ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডের অভ্যন্তরীণ বিষয়। এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের যৌথ বিবৃতিতে হাঙ্গেরির সমর্থন না থাকার স্পষ্ট বার্তাও দিয়েছেন পিটার। ইরানকে বিস্ফোরক এক হুমকি জানিয়ে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার আগুনে নতুন করে ঘি ঢেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 20 জানুয়ারি সংবাদ মাধ্যম নিউজ নেশনকে দেয়া এক্সক্লুসিভ এক সাক্ষাৎকারে ট্রাম্প হুঙ্কার দিয়ে বলেন, ইরানের দিক থেকে তার বিরুদ্ধে হত্যার হুমকি অব্যাহত থাকলে এবং তা বাস্তবে রূপ নিলে ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা হবে। মার্কিন গণমাধ্যম দ্য হিলের প্রতিবেদনে উঠে এসেছে এই বিস্ফোরক মন্তব্যের বিস্তারিত। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তাকে লক্ষ্য করে একের পর এক হুমকি দেওয়াকে তিনি মোটেই হালকাভাবে নিচ্ছেন না। তার ভাষায়, আমি আগেই নির্দেশ দিয়ে রেখেছি, আমার সঙ্গে যদি কিছু ঘটে তাহলে পুরো দেশটাই উড়িয়ে দেওয়া হবে। ট্রাম্পের এই বক্তব্যে এটা স্পষ্ট যে তিনি নিজের নিরাপত্তা নিয়ে যথেষ্ট মাত্রায় উদ্বিগ্ন। ট্রাম্পের দাবি, 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের গোয়েন্দা কর্মকর্তারা তাকে ইরানের পক্ষ থেকে সম্ভাব্য হত্যার হুমকি সম্পর্কে ব্রিফ করেন। সে সময় তৎকালীন অ্যাটর্নি জেনারেল মেরিক গার্ল্যান্ড ইঙ্গিত দেন, এই ষড়যন্ত্রের পেছনে 2020 সালে ট্রাম্প প্রেসিডেন্ট থাকা অবস্থায় ইরানের প্রভাবশালী সামরিক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধের বিষয়টি সংশ্লিষ্ট থাকতে পারে। ট্রাম্পের নির্দেশেই এক ড্রোন অভিযানে সোলাইমানিকে হত্যা করা হয়। ওই ঘটনা ওয়াশিংটন তেহরান সম্পর্ককে চরম বৈরিতার দিকে ঠেলে দেয়। ট্রাম্প মনে করেন, প্রাণনাশের মতো গুরুতর হুমকির বিষয়টি নিয়ে সে সময় প্রেসিডেন্ট জো বাইডেনের প্রকাশ্যে কথা বলা উচিত ছিল। তার মতে, দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে সাবেক ও বর্তমান প্রেসিডেন্টদের একে অপরের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন, কারণ এটা ব্যক্তিগত কোনো বিষয় নয়, রাষ্ট্রের মর্যাদা ও নেতৃত্বের নিরাপত্তার প্রশ্ন। ট্রাম্প আগেও একাধিকবার ইঙ্গিত দিয়েছেন, ইরান যদি তাকে হত্যার চেষ্টা করে তাহলে দেশটির অস্তিত্ব বিপন্ন হবে। দ্বিতীয় দফায় দায়িত্ব গ্রহণের পরপরই ইরানের ওপর সর্বোচ্চ চাপের নীতি জোরদার করেন তিনি। এদিকে কেবল ব্যক্তিগত নিরাপত্তা নয়, ইরানের বর্তমান অভ্যন্তরীণ পরিস্থিতিও ট্রাম্পের সাক্ষাৎকারে জায়গা পেয়েছে। দেশটির সাম্প্রতিক বিক্ষোভ এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 3300-র বেশি মানুষের মৃত্যুর অভিযোগ তুলে তিনি পুনরায় সামরিক পদক্ষেপের সম্ভাবনার কথাও উল্লেখ করেন। অন্যদিকে নানা সময়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। তেমনটি হলে ইরান সর্বাত্মক যুদ্ধ শুরু করবে বলে হুঙ্কার দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, সর্বোচ্চ নেতার ওপর যে কোনো হামলা সরাসরি যুদ্ধ ঘোষণার শামিল। একই সাথে ইরানিদের জীবনে বর্তমানে যে আর্থিক কষ্ট ও দুরাবস্থা তার অন্যতম প্রধান কারণ হিসেবে মার্কিন সরকার ও তাদের মিত্রদের দীর্ঘদিনের অমানবিক নিষেধাজ্ঞা ও শত্রুতাকে দায়ী করেন পেজেশকিয়ান। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে চলমান এই হুমকি আর পাল্টা হুমকি এক মহা বিস্ফোরণের আগ মুহূর্তের পরিস্থিতিকে তুলে ধরে। যে কোনো সময়ই ঘটতে পারে সেই বিস্ফোরণ, আর সমগ্র মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে রক্তক্ষয়ী যুদ্ধ।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পবিত্র মসজিদের বিরুদ্ধে মাঠে নামছে নরেন্দ্র মোদীর বিজেপি সরকার। শ্রীনগর সহ পুরো অঞ্চলে শুরু হয়েছে মসজিদ প্রোফাইলিং নামের বৈষম্যমূলক এক নীতি। মসজিদের আর্থিক উৎস থেকে শুরু করে ইমামের ব্যাংক অ্যাকাউন্ট, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, এমনকি বিদেশে থাকা আত্মীয়দের তথ্য পর্যন্ত জানাতে হবে প্রশাসনকে। মসজিদের জমির মালিকানা কার নামে, মাসিক খরচ কত এবং কতজন মুসল্লি নামাজ পড়ে দিতে হবে এসব তথ্য। মন্দির, গুরুদুয়ারা কিংবা অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের ক্ষেত্রে এমন ব্যবস্থা নেওয়া হয়নি। শুধুমাত্র মসজিদের ব্যাপারে এই ধরনের নজরদারি কার্যক্রম চালুর ফলে প্রশ্ন উঠেছে মোদী প্রশাসনের আসল উদ্দেশ্য নিয়ে। মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো পুলিশি নজরদারির জালে আটকে ফেলার পরিকল্পনা বিজেপি সরকারের নতুন ইসলাম বিদ্বেষী অস্ত্র। সমালোচকরা বলছেন এর লক্ষ্য কাশ্মীরের প্রতিটি মুসলিম প্রতিষ্ঠানকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে আনা। 4 পাতার একটি ফর্ম পূরণ করে কাশ্মীরের প্রতিটি মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব সহ মসজিদের সাথে যুক্ত প্রত্যেকের মোবাইল নম্বর, ইমেল, পাসপোর্ট, ক্রেডিট কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চাওয়া হচ্ছে। শুধু তাই নয়, মসজিদ পরিচালনায় জড়িতদের বিদেশে আত্মীয় আছে কিনা, তারা কোনো সংগঠনের সাথে যুক্ত কিনা, এমনকি মোবাইলের মডেল পর্যন্ত জানতে চাওয়া হচ্ছে। মাদ্রাসার ক্ষেত্রেও এই বৈষম্যমূলক নীতি অনুসরণ করবে পুলিশ। 2019 সালে আর্টিকেল 370 বাতিলের পর থেকে কাশ্মীরে মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা নষ্টের পরোক্ষ উস্কানি দিয়ে যাচ্ছে বিজেপি সরকার। দিল্লির সরাসরি ইশারায় ঠুনকো অজুহাতে মসজিদ বন্ধ করে দেওয়া, ঈদের নামাজে মানুষের সংখ্যা সীমিত করা এবং এখন মসজিদ প্রোফাইলিং এর মতো পদক্ষেপ, এসব কিছুকে ধর্মীয় স্বাধীনতা ধ্বংসের পরিকল্পিত ষড়যন্ত্র বলে মনে করেন স্থানীয় মুসলমানরা। এর আগে প্রায় 2 বছর বন্ধ ছিল শ্রীনগরের কেন্দ্রীয় জামিয়া মসজিদ। সেখানে এখনও নিয়ন্ত্রণ করা হয় নামাজিদের সংখ্যা। এসব পদক্ষেপ নিরাপত্তার জন্য জরুরি, এমন দাবি সরকারের। কিন্তু বাস্তবে এর মাধ্যমে মুসলমানদের ধর্ম পালনে বাধা দিচ্ছে মোদী প্রশাসন। জম্মু কাশ্মীরের বৃহত্তম ইসলামিক ধর্মীয় সংগঠনগুলোর জোট মুতাহিদা মজলিসে উলামা সংগঠনটি এই প্রোফাইলিংকে ভয় সৃষ্টি এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে আস্থা ধ্বংসের প্রচেষ্টা বলে নিন্দা জানিয়েছে। স্থানীয় রাজনৈতিক দলগুলো এমন পরিকল্পনার বিরোধিতা করলেও তাদের হাত অনেকটাই বাঁধা, কারণ কাশ্মীরের পুলিশ এখন পরিচালিত হয় দিল্লির ইশারায়। মসজিদ প্রোফাইলিংকে ন্যায্যতা দিয়ে বিজেপি বলছে অতীতে মসজিদগুলো পাকিস্তানপন্থী সমাবেশের জন্য ব্যবহার হয়েছে, তাই এখন মসজিদগুলোতে কি শেখানো হয়, তাদের অর্থায়নের উৎস ইত্যাদি জানতে চায় সরকার। ভারতের কাশ্মীরে এখন মসজিদ মানেই নজরদারি, পুলিশি নিয়ন্ত্রণ এবং ভয়ের উৎস। ইমামরা আশঙ্কা করছেন অচিরেই হয়তো জুমার নামাজে খুতবা দেওয়ার আগে পুলিশের কাছ থেকে লিখিত অনুমোদন নিতে হবে। স্থানীয় মুসলমানদের অভিযোগ, দিল্লির চোখে তাদের পবিত্র ইবাদতের স্থান মসজিদগুলো এখন যেন অপরাধের কেন্দ্র। সমালোচকদের দাবি, কাশ্মীরের মুসলিমদের প্রতি কট্টরপন্থী নরেন্দ্র মোদী সরকারের এটাই আসল মনোভাব। তবে শুধু জম্মু কাশ্মীর নয়, বিজেপি, RSS এর মতো হিন্দুত্ববাদী দলগুলোর কারণে গোটা ভারতেই মুসলিমদের এখন কোণঠাসা অবস্থা। এতক্ষণ দেখছিলেন বাংলা নিউজ 412। নিউজটি ভালো লাগলে লাইক করতে পারেন, আর এরকম ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।